জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আরজিকর কাণ্ড নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ। উত্তরাখণ্ড থেকে অন্ধ্র প্রতিবাদে মুখর চিকিৎসক মহল। চিকিৎসককে ধর্ষণ করে খুন, সেখান থেকে নয়া ইস্যু হাসপাতাল ভাঙচুর। বন্ধের ডাক এসইউসিআই এর, দোষীর ফাঁসি চেয়ে মিছিল মুখ্যমন্ত্রীর। দোষী না দোষীরা সে তদন্ত অবশ্য চলছে এখনো পর্যন্ত। গুজব ছড়াবেন না বারবার দাবি করছে কলকাতা পুলিশ। বাম রাম চক্রান্তের অভিযোগ তুলছেন মমতা। অন্যদিকে তুমুল হইচই বিজেপির, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। কিন্তু তদন্তটা প্রকৃত দোষী যে বা যারা, তাদের শাস্তি, এই দাবিটা রাজনীতির হাওয়ায় কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে না তো? এটাই খোঁজ করব আমরা। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় পাল রয়েছে তৃণমূলের, শতরূপাদি রয়েছেন বিজেপির, শতরূপ রয়েছে সিপিআইএম এর, এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, এবং আমাদের সঙ্গে থাকবেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তবে শুরুতেই এই যে হামলার বিষয়টা এবং তা থেকে নানান রাজনৈতিক চাপানুতোর, হামলার সেদিনের ঘটনা, এক্সক্লুসিভ যে ছবি আপনাদের দেখাবো, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সেমিনার রুমে চল হামলা করার সময়। কেন সেমিনার রুমের কথা বলা হচ্ছে, এই সমস্ত বিষয়টা একটু জানবো। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয়, তুমি একবার যদি প্রশ্নটি করো। সঞ্জয়, এই যে সেমিনার রুম, সেখানে বারবার বলা হচ্ছে চল, ঠিক কি পরিস্থিতি, কি ঘটনা উঠে আসছে ওখান থেকে? দেখো, যে 21 সেকেন্ডের যে অডিও ভিজুয়াল ক্লিপটি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আমরা দুপুর 2টো থেকে যেটা দেখাচ্ছি, এটা স্পেসিফিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে বেশ কয়েকজন ব্যক্তি তারা নিচের যে এমার্জেন্সি ওয়ার্ড, অর্থাৎ একতলার এমার্জেন্সি ওয়ার্ডে তারা র্যাম্পেজ করছে, তারা র্যানস্যাক করছে, এবং একজন ব্যক্তি তাদের মধ্যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের হাতে। শ্রমিক দাস তার নাম, তিনি পূর্বশীতির বাসিন্দা। সেই শ্রমিক দাস তিনি রড নিয়ে দরজা, এমার্জেন্সি যেখানে পেশেন্ট দেখা হয় সেখানকার দরজার কাঁচ এবং দরজা ভাঙছেন, এবং দরজা ভাঙা শেষ হয়ে যাওয়ার পর পেছন থেকে যে ব্যক্তি তাদের গাইড করছিলেন তিনি স্পষ্ট করে জিজ্ঞেস করলেন কাজ কি হয়ে গেছে। তখন তিনি, এই শ্রমিক দাস এবং ভেতরের আরো দুজন যখন বললো হ্যাঁ, তখন তিনি বলেন চল চল সেমিনার হল চল। অর্থাৎ এই অডিও এবং ভিজুয়াল, এটা একেবারে ইলেকট্রনিক এভিডেন্স, একটা ইলেকট্রনিক এভিডেন্স এই মুহূর্তে কিন্তু স্পষ্টত রয়েছে, যেটা ইন্ডিকেট করছে হামলাকারীরা যারা সেদিন আরজিকরের গ্রাউন্ড ফ্লোরে, এমার্জেন্সি ওয়ার্ডের গ্রাউন্ড ফ্লোর ভাঙচুর করছিলেন, তাদের অন্যতম টার্গেট এরিয়া ছিল তাদের সেমিনার হল, যেটা 4 তলায় রয়েছে, অর্থাৎ ওই এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় রয়েছে। সেটা যে তাদের টার্গেট ছিল সেটা স্পষ্ট হচ্ছে এই ব্যক্তির শব্দবন্ধ থেকে, যখন তিনি বলছেন মানে এই কাজটি এনকোয়ারি করছেন, এই কাজটা তারা শেষ হয়ে গেছে, তারা যারা ভাঙচুর করছেন তারা বলছেন হ্যাঁ, যখন তারা বলছেন তারপর তাদের ডেকে নিচ্ছেন চল চল সেমিনার হল চল। অর্থাৎ হামলাকারীদের এর পরের নির্দিষ্ট ডেস্টিনেশন ছিল 4 তলা সেমিনার রুম, সেটা অত্যন্ত স্পষ্ট হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স থেকে। পুলিশ সূত্রে এটা খবর, এই ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন হামলাকারী তারা কিন্তু দোতলায় প্রথমে ওঠে, 3 তলা 4 তলা সিঁড়ি দিয়ে তারা কিন্তু উঠে গেছিলেন। কিন্তু প্রত্যেকটি তলাতে যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটি কোলাপসেবল গেট রয়েছে, সেখানে কিন্তু প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং তারা কিন্তু উপস্থিত থাকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা কনফার্ম হয়েছেন, তারা 4 তলা পর্যন্ত উঠলেও তারা কিন্তু আবার নেমে চলে আসেন। তারা ভাঙচুরটা কিন্তু 1 তলাতেই চালিয়েছিলেন। কিন্তু এই যে হামলাকারী, তাদের প্রত্যেকের যে, তাদের মধ্যে একটা বড় অংশের সেমিনার হলে যে যাওয়ার যে উদ্দেশ্য ছিল বা তাদের টার্গেট এরিয়ার মধ্যে অন্যতম ছিল সেমিনার হল, সেটার অডিও ভিজুয়াল প্রমাণ কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, যেখানে স্পষ্টত শোনা যাচ্ছে যে যারা ভাঙচুর করছেন তাদের যিনি ডাইভ করছেন তিনি বলছেন শেষ হয়ে গেলে এবার চল চল সেমিনার হল চল। একদমই সঞ্জয়, আমি সেই অডিওটা একবার শোনাবো, ভিডিওটাও দেখাবো। সঞ্জয়, আমরা যে ছবিটা দেখলাম সেখানে বলা হচ্ছে চল চল সেমিনার রুমে চল, তাহলে তো কেউ প্রশ্ন তুলতেই পারে, তাহলে কি ওই সেমিনার রুম ভাঙচুরেরও একটা টার্গেট ছিল এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলতেই পারে, তাহলে কি একটা তথ্য প্রমাণ লোপাটেরও বিষয় ছিল?
একেবারে এই প্রশ্ন উঠছে, অর্থাৎ এই মোটিভ যারা হামলাকারী এসেছিলেন তাদের, দেখো কোনো একটা ক্রাইম যখন তারা ক্রাইমকে যখন তারা মানে চার্জে পরিণত করে, অর্থাৎ তার অ্যাকিউজদের বিরুদ্ধে চার্জে পরিণত করে কোনো তদন্তকারী অফিসার, তারা কিন্তু যেগুলো এস্টাবলিশ করার চেষ্টা করে যে যারা ক্রাইমটি করতে এসছে, অর্থাৎ এখানে হামলাকারীরা ভাঙচুর করতে এসছে, তাদের ইন্টেনশনটা কী ছিল বা মোটিভ কী ছিল এবং তারা কী কী কাজ করেছিল, তাদের ইন্টেন্টের মধ্যে ক্রিমিনাল ইন্টেন্ট ছিল কিনা সেগুলো স্পষ্ট করা। এখন সেমিনার হল এরকম কোনো একটা দ্রষ্টব্য বিষয় নয়, ওই 4 তলা সেমিনার হল সেটা একটা সাধারণভাবে ছাত্রছাত্রীদের একটা কাজকর্মের জায়গা, সেটা কিন্তু দ্রষ্টব্যের বিষয় বা খুব ইম্পর্টেন্স তখন থেকেই পেয়েছে যখন এই ডাক্তারি পড়ুয়ার একজন দেহ পাওয়া গিয়েছিল, তারপর থেকে কিন্তু সেটা খবরের শিরোনামে এসছে। হঠাৎ করে হামলাকারীরা যারা এসে হামলা করছে একতলার এমার্জেন্সি ওয়ার্ডে, তারা হঠাৎ করে ওখান থেকে, এটা তো কোনো যেটা বললাম দ্রষ্টব্য বিষয় না যে এখানে এসছি হামলা করে নিয়েছি, এবার চল একটু কিছু দ্রষ্টব্য বিষয়গুলো জায়গাগুলো ঘুরে দেখবো। অর্থাৎ তারা নিশ্চয়ই ওখানে হামলা করতে এসছেন নির্দিষ্ট কয়েকটা জায়গা, সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম যে সেমিনার হল সেটাই তারা প্রমাণ করছে। এখন এই ইন্টেন্টটা তাই ছিল, এখন সেখানে গিয়ে তাদের কেন তারা এসেছিলেন বা তাদের পেছনে মোটিভ কী ছিল, ইতিমধ্যে শ্রমিক দাস গ্রেপ্তার হয়েছেন বা বাকি যারা তাদেরও খোঁজাখুঁজি হচ্ছে, কলকাতা পুলিশের গোয়েন্দারা খুঁজছেন, তাদের জিজ্ঞাসাবাদ করলেই কেন তারা সেমিনার রুমে যেতে চাইছিলেন সেই উত্তর তারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু খুব স্পষ্টভাবে উঠছে যে সেমিনার রুম, যেটা বললাম, খুব একটা দ্রষ্টব্য জায়গা নয়, বড় কোনো একটা নাম করা কোনো একটা এস্টাবলিশমেন্ট নয়, যেটা মনুমেন্টাল একটা ইনস্টিটিউশন নয় যে যেখানে দেখার মতো জিনিস যেখানে বেড়াতে যাবে। এখানে নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে তারা যেতে চেয়েছিল। সেক্ষেত্রে কী পরিকল্পনা ছিল? এক্ষেত্রে একটা অন্যতম পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ওই সেমিনার রুমও কি তারা ভাঙচুর করতে গিয়ে চাইছিলেন? যদি ভাঙচুর করতে চান কেন চাইবেন? তাহলে ওখানে যে চারপাশের যে বেসিক কিছু বলা যেতে পারে, কিছু স্যাম্পলস থাকতে পারে যেগুলো ফরেন্সিক এভিডেন্স যারা ইতিমধ্যেই সেন্ট্রাল ফরেন্সিক, স্টেট ফরেন্সিক তারা কালেক্ট করেছে, তার পরবর্তীকালেও কিছু তাদের ফরেন্সিক তাদের স্যাম্পল কিছু কালেকশনের দরকার পড়তে পারে, সেগুলো কিন্তু ট্যাম্পার্ড হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে তৈরি হয়। একদমই সঞ্জয়, সঙ্গে থাকো। আমি এই জায়গা থেকেই সত্যবাবু একটু আপনার কাছে আসবো। সত্যজিৎ বাবু, পুলিশ কমিশনার আজকে একটা ভিডিও দেখিয়েছেন এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ডিওয়াইএফআইয়ের যে মিছিল ছিল সেখানে অনেক পতাকা ছিল এবং তার চারপাশে মব ঢুকে পড়লো, ফলে তৃণমূলের তরফ থেকে একাংশে দাবি করা হচ্ছে এখানে ডিওয়াইএফআই ছিল। রাম বাম একটা চক্রান্তের তথ্য আসছে, আবার বাম এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের একাংশই দোষীদের আড়াল করতে চাইছেন। রাজনৈতিক তরজা চলছে, সাধারণ মানুষ তো দোষী কে সেটা জানতে চাইছে। মুখ্যমন্ত্রী দোষীকে জানতে চাইছেন, বিজেপি দোষীকে জানতে চাইছেন, সিপিএম দোষীকে জানতে চাইছেন। দোষীটাকে, আসল বিষয়টা তো এই রাজনীতির হাওয়ায় গুলিয়ে যাচ্ছে এবং সবাই একটাই হচ্ছে, সবাই ডিমান্ড হচ্ছে ফাঁসি চাই। হ্যাঁ, তাই তো। সব প্রথম কথা হচ্ছে, দেখুন, আমি পলিটিশিয়ান নই, কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে আমি যাব না, কিন্তু ঘটনা হচ্ছে যাদের ছবি ওখানে দেখা গেছে এবং যারা ওখানে ছিল তাদেরকে মোটামুটি বেশ 15 জন মতন ধরা পড়েছে এবং প্রাইম অ্যাকিউজড আমি যতটুকু খবর পেলাম, আচ্ছা 19 জন, তো আমি 15 জন পর্যন্ত খবর পেলাম। আচ্ছা ঠিক আছে, তো পেয়েছি যতটুকু পেয়েছি, তার মধ্যে যারা স্পেসিফিক যারা অ্যাক্টিভ পার্ট ছিল তাদের 4 জনকে ধরা হয়েছে। একজনও যদি ধরা পড়ে তাদের কাছ থেকে কিন্তু ফুল ইন্টারোগেশন এবং অন্যান্য ক্রস করে ডাইরেক্ট জানা যাবে যে কারা কারা এসেছিল, কে তাদের নির্দেশ দিয়েছিল। একটা সংগঠিত মব, এই সংগঠিত মবটাকে কে তৈরি করেছিল, তাদেরকে কে ডাইরেকশন দিয়েছিল এবং কেন তারা এসেছিল ওই সময় এবং তাদের সংখ্যা কত ছিল। এবং পুলিশও বলছে পরিকল্পনা মাফিক এসেছিল। কিন্তু আমি এটা জানতে চাই মৃত্যুঞ্জয়, যদি আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে ডিওয়াইএফআই এর ছেলেরা তারা গিয়ে পরিকল্পনা করে হামলা চালিয়েছিল, তারা গিয়ে সেমিনার রুমে ভাঙচুর করতে চাইবে, প্রমাণ লোপাট করতে চাইবে। প্রথমত দেখুন, যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে সবাই আমরা চাইছি যে দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে ফাঁসির হোক। একমাত্র মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ঘটনা ঘটার পরে আজকেও ফাঁসির দাবিতে ধর্ষকের মিছিলে হাঁটছেন। তো আমরা দেখো, এই ঘটনা ঘটার পরে একটা মানুষের খুব স্বাভাবিক, মানুষের আবেগ থাকবে, প্রতিবাদ থাকবে। সেদিনকে মধ্যরাত দখলের যে মহিলারা সারা রাস্তায় নেমেছিলেন, তাতে সারা পশ্চিমবাংলা জুড়ে নেমেছিলেন। একটা জায়গায় যদি তুমি লক্ষ্য করে দেখো, শুধুমাত্র আরজিকর হাসপাতালের সামনে ডিওয়াইএফআই এর ঘোষিত কর্মসূচি ছিল যে ওখানে মিছিলে তারা আসবেন। ডিওয়াইএফআই এর পেজ থেকে শেয়ার হয়েছিল, সেখানে ডিওয়াইএফআই এর নেতৃত্ব ছিল। এবার আমাদের বক্তব্য হলো যে মিছিলে যখন ব্যারিকেড ভাঙা হচ্ছে, সেই ব্যারিকেডের সামনে ডিওয়াইএফআই যারা ধাক্কা দিচ্ছেন তাদের হাতে পতাকা, ডিওয়াইএফআই এর পতাকা আছে,
এটা দেখা যাচ্ছে, ভিডিও আমরা পোস্ট করেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ইনক্লুডিং তোমাদের চ্যানেলও দেখা যাচ্ছে যে যারা ব্যারিকেডটা ভাঙছে প্রথমে, সেই ব্যারিকেডের সামনে যখন কারো হাতে জাতীয় পতাকাও আছে, কারো হাতে ডিআইএফআর পতাকাও আছে। এবার আমাদের বক্তব্য, আমি ধরে নিচ্ছি কে আছে কে নেই, ঘটনা যারা ঘটিয়েছে তারা প্রত্যেকে দুষ্কৃতী। মানে যদি আমি ধরে নিই তর্কের খাতিরে যে ডিওয়াইএফআই এটা করেছে, ডিওয়াইএফআই, তৃণমূল, সিপিএম, ডিওয়াইএফআই পতাকা ধরে তারা হাসপাতাল ভেঙেছে, কিন্তু কেন কেন কেন? সত্যজিৎ, আমি কোনো এই তর্কে যেতেই চাইছি না। এরা দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস করলেও দুষ্কৃতী, ডিওয়াইএফআই করলেও দুষ্কৃতী। আমি আমার পেজে প্রত্যেকের ছবিতে, যেমন কলকাতা পুলিশ করেছে, কিছু ছবি কলকাতা পুলিশ নেই, আমি ভিডিও থেকে নিয়ে, সেখান থেকেও নিয়ে, যতটা আমরা আমাদের মতো মুখপাত্ররা আছে আমরা প্রত্যেককে একই লাইনে বলেছি। আমি একটু শুনে নাও, যে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে ইমিডিয়েটলি সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং যদি সম্ভব সরকারি সম্পত্তির যে টাকা নিতে হবে। দ্বিতীয় কথা হলো, কিন্তু কিছু রিউমার্স, কিছু রটনা, কিছু মিথ্যে ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে। গতকাল বিজেপির এক নেতা সজল ঘোষ, তিনি শুভদীপ কুন্ডু বলে কলকাতা পুলিশ পেজে দিয়েছিল যে আইডেন্টিফাই করে মার্ক করে এদের চিহ্নিতকরণ করুন, এদের খবর থাকলে, সেখানে লিখলো শুভদীপ কুন্ডু তৃণমূল কংগ্রেস করে, বাড়ির অ্যাড্রেস দিল। যেই অ্যাড্রেসটা দেওয়া হলো সেটা আমাদের ওয়ার্ডের, আমি যে ওয়ার্ডে থাকি কলকাতা 14 নম্বর ওয়ার্ডে, একদম সঠিক অ্যাড্রেস, সব ঠিক, ছেলেটি জড়িত ছিল, কলকাতা পুলিশ পেজে দিয়েছেন, কিন্তু তাতে নিচে লেখা ছিল ছেলেটি তৃণমূল করে। ছেলেটির বাবা কেউ কোনো রাজনৈতিক দলের সাথে ঠিক, আমি আসবো এই বিষয়ে, আসবো না, এই যে দাগিয়ে দেওয়া হলো, হাজার হাজার লোক বলছেন যে গুজব ছড়ানো হচ্ছে, দ্বিতীয় কথাটা আমি বলি, এআই ভিডিও করা হচ্ছে, ওদের পরিবারে একটাই কানেকশন আছে, ওর মামা দীর্ঘকাল ধরে সিপিএম করে, আজও সিপিএম করে, তার নাম রাজা। সদরূপ না, আমি মৃত্যুঞ্জয়ের কথা শুনলাম যে ও দেখেছে, ভিডিও পোস্ট করেছে, ডিওয়াইএফআইয়ের মিছিলে ডিওয়াইএফআইয়ের পতাকা ছিল। তো ডিওয়াইএফআইয়ের মিছিলে ডিওয়াইএফআইয়ের পতাকা থাকবে না তো কি মদন মিত্র দাদুর ছবি থাকবে? তা তো হবে না, ডিওয়াইএফআইয়ের পতাকাই থাকবে। এখানে ডিওয়াইএফআইয়ের মিছিল করা নিয়ে আলোচনা হচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাঙার যে ভিডিওটা দেখা গেছে, যে ছবিগুলো পুলিশ পোস্ট করেছে, এবং আজকে সকালবেলা অবধি সেই পুলিশই আবার গোল গোল মুখ করে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। দেখছি এখন কলকাতা পুলিশ হচ্ছে পৃথিবীর একমাত্র পুলিশ ফোর্স যারা প্রত্যেকদিন তাদের ফেসবুক পেজে পাত্রচাইয়ের বিজ্ঞাপন দেয়, একে দিন, ওকে দিন, এই ছেলেটাকে একটু ধরে দিন, একে একটু এনে দিন। ওদের এই যে পাত্রচাইয়ের বিজ্ঞাপনে গোল গোল করে যে কটা মুখের ছবি ওরা ছেপেছিল এবং তাদের মধ্যে কয়েকজনকে নাকি ধরেছে, আমি জানতে চাই তার মধ্যে কে ডিওয়াইএফআই আছে, কে বিজেপি আছে, কে কংগ্রেস আছে। তাদের মধ্যে একটা অংশের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাইড নয়, যাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাইড, ইনক্লুডিং যার কথা এখন সঞ্জয় ভদ্র বললেন, তোমরা দেখাচ্ছ সৌমিক দাস বলে, তার আমি বলে দিচ্ছি পেশায় জিম ইন্সট্রাক্টর, দমদমে তৃণমূলের কাউন্সিলর রাজু শর্মার সে ঘনিষ্ঠ, যার ছবি তোমরা দেখালে কথাটা। এবং সে আজকে, আমি এক এক করে বলি, তুমি বলে নিয়েছো, সব প্লিজ এক এক করে বলি, ও তোর সময় বলেছে, আমি ইন্টারাপ্ট করিনি। দ্বিতীয় কথা হচ্ছে, এই সৌমিক দাস আজকে দুপুরবেলা একটা মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে, সে বলছে গতকাল আমায় পুলিশ ফোন করেছিল, আমি বললাম আজকে আমার একটা বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে, আজকে আমি যেতে পারবো না, তখন পুলিশ বললো কালকে এসো। এই হচ্ছে পুলিশের তদন্ত। 2 নম্বর কথা, একটা গুজব, সব প্লিজ আমি যা শেষ করিনি, তারপর আমি ডেফিনেটলি আমি প্রশ্ন শোনার জন্য এসেছি, কাইন্ডলি কথাটা শেষ করি। গুজবের কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী বললেন, এখানে মৃত্যুঞ্জয় বললো, সভ্য এই গোটা ঘটনায় প্রথম গুজব হচ্ছে যখন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার মেয়েটির বাড়িতে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। বলুক এই গুজবটা ছড়ানোর জন্য আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপারকে কেন গ্রেফতার করা হয়নি? আমি জিজ্ঞাসা করছি সন্দীপ ঘোষ, যাকে আজকে সিবিআই রাস্তা থেকে কলার ধরে গাড়িতে তুলেছে, সেই সন্দীপ ঘোষকে সে এতটা ঘৃণিত পদত্যাগ করলো, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে তাকে পুনর্বাসন যে দিল, সে ধোয়া তুলসী পাতা কি লোকাচ্ছে, কি আড়াল করার চেষ্টা করছে যে সন্দীপ ঘোষে পুনর্বাসন দিতে হলো, এখন ডিওয়াইএফআইয়ের নাম করে এরা এদের পাপ ডাকবে। সতেরোপতি গুজব ছড়াচ্ছেন, আমি আসবো সতেরোপতি কি জানতে, মানে যে অভিযোগটা ছিল যে সজল ঘোষও গুজব ছড়িয়েছেন, পরিকল্পিত একটা চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে, এবং আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন যে এআই ভিডিও পোস্ট করে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর অনেক নতুন ভোকাবুলারি আমরা শুনি, তো এখন নতুন একটা শিখেছেন উনি, এআই, এবং ওনার কী বৃত্তান্ত উনি হয়তো জানেন, উনি তো সব ব্যাপারেই সব জানেন, আমি ওটাতে পরে আসছি। কিন্তু আপাতত যা দাঁড়াচ্ছে, আমরা সবাই মিলে যা দেখছি টেলিভিশনে, যে পুলিশ বেসিক্যালি ধোয়া তুলসী পাতা, দুষ্টুমিটা তোমরা করেছো, অ্যাজ ইন মিডিয়া করেছে, সেটা সোশ্যাল মিডিয়াও ইনক্লুডেড, কারণ মৃত্যুঞ্জয় এখন বললো সজল ঘোষ মিথ্যে কথা বলেছে, রিউমার ছড়াচ্ছে। সজল মিথ্যে কথা বলেছে কি সত্যি কথা বলেছে সেটা তো পুলিশ ভেরিফাই করবে, কিন্তু মানে কলকাতা পুলিশ
এত বড় ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও বেচারা এতটাই অসহায়। শতরূপ অবশ্য বলে যে পাত্র চাই করছে, কিন্তু তারা এখন মানে আত্মসাদের মতন মানে আত্মহারার মতন ছবি টবি দিয়ে বলছে কাকে কাকে চিনতে পারছেন, একটু যদি আপনারা সাহায্য করেন। এবং কমিশনার অফ পুলিশ অন রেকর্ড মানে অন প্রেস কনফারেন্স করে ডেকে দুবার, একবার তো ওখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি ব্রেকডাউন হয় বলে আমার এত রিসোর্সেস নেই, এখন প্রেস কনফারেন্স করে ডেকে মিডিয়াকে বলছে আই এম সরি উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস। তাহলে যে পুলিশ মন্ত্রী পুলিশকে অ্যাডিকুয়েট রিসোর্স দিতে পারে না, মমতা শুড রিজাইন। এই রকম মুখ্যমন্ত্রী, যে হেলথ মিনিস্টার, যে পুলিশ মন্ত্রী, তার তো ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া দরকার। আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমি আসবো, আমার একটা বিরতির সময় গেছে, আমি ডক্টর বিশ্বাসের কাছেও পরে আসবো এই বিষয়টা নিয়ে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন বিরোধীরা, মুখ্যমন্ত্রী বলছেন রাম বাম এই চক্রান্ত, কিন্তু তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কি কোথাও একটু ঘোলাটে হয়ে যাচ্ছে? আমি আসবো, উত্তর খুঁজবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। আমি ডক্টর বিশ্বাসের কাছে যে প্রশ্ন রেখেছিলাম তাতে আসবো, তবে তার আগে একটা খবর জানিয়ে দিই। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে একটা দাবি রাখা হয়েছে এবং এই নিয়ে একেবারে কেন্দ্রীয় আইনের দাবি রাখা হয়েছে যে সমস্ত হাসপাতালকে সেফ জোন হিসেবে ঘোষণা করতে হবে এবং বেশ কিছু নিরাপত্তা, সিকিউরিটি, এন্টাইটেলমেন্ট একেবারে ম্যান্ডেটারি করতে হবে। এবং এটাও বলা হয়েছে আগামীকাল থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত এমার্জেন্সি আর ক্যাজুয়ালিটি থাকবে। ওপিডি, কোনো রকম আগে থেকে কোনো রকম সার্জারি থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা একটা বড়সড় অংশ কিন্তু বন্ধ থাকবে বলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হলো। অচলাবস্থা এখনো পর্যন্ত চলছে, কিন্তু ডাক্তার বিশ্বাস, রাজনীতির এই হাওয়ায় তদন্ত কি ঘোলাটে হবে? দেখুন, তদন্ত অনেকটা ঘোলা জল, মানে অনেকেই ঘোলা জলে মাছ ধরছে, এটা সত্যি কথা। তদন্তটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু একটা কথা, তদন্ত একদিকে যেরকম যাক, আন্দোলন বিভিন্ন জায়গায় ডাক্তারের ক্ষেত্রে আমি বলবো এবার কিন্তু একটা সমাধান সূত্র বার করার সময় হয়েছে। ঠিক, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, আরজি করে যারা আন্দোলন করছে তাদের ক্ষেত্রে হয়েছে। পরিষ্কার কথা, এবার কিন্তু বৈঠকে বসার সময় হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এটাতে অসুবিধার মধ্যে পড়ছে এবং কেউ বলছে 12 জন, কেউ 8 জন। এই সংখ্যা, সরকারি সংখ্যা কি আসবে আমি জানি না। মৃত্যু হচ্ছে মানুষের, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, আপনারাও দেখিয়েছেন, মাঝপথে তাদেরকে ছুটি করে দেওয়া হচ্ছে। এইগুলো তো মেনে নেওয়া যায় না। আবার এটাও ঠিক কথা, ধর্ষণ, খুনও মেনে নেওয়া যায় না। তবে আমার বক্তব্য, সিবিআইয়ের কাজ আমরা সবাই স্যাটিসফাইড হয়ে গেছি, সিবিআইকে দেওয়া হয়ে গেছে। এইবার আমার মনে হয় আরজি করে মানে ফিরে যাক, আরজি করে মানে পেশেন্ট দেখা, রোগী দেখা, এইগুলো আবার শুরু হোক, বাকি হাসপাতাল স্বাভাবিক হোক। তবে একটা কথা ব্যক্তিগত, আমি এটা পরিষ্কার কথা, এটা এই হাওয়ায় না, বারবার অলরেডি একটা স্ট্রাইক হয়ে গেছে, আমরা একটা স্ট্রাইক করেছি, তো আবার নতুন করে আগামীকাল একটা স্ট্রাইক ডেকে দেওয়াটা, এটা কিন্তু রোগীর পক্ষে অসুবিধা হবে। সুতরাং এখানে গায়ের জোয়ারির কোনো ব্যাপার নেই, ডাক্তারদের সিদ্ধান্ত নিতে দাও, ডাক্তাররা কি করবে। প্রতিবাদ হওয়া দরকার নিশ্চয়ই, আমি বলছি, কিন্তু রাজনীতিকরণটা কম করে সিবিআইয়ের হাতে ছেড়ে দাও। 15 দিন পরে তো আমরা স্ট্রাইক ডাকতে পারতাম, হঠাৎ এই বাজারে কেন? সেই জন্য রাজনীতি হয়ে যাচ্ছে। আইএমএটাকেও যেন রাজনীতিকরণ না করা হয়। আইএমএ যা বলছে সেটাই আমরা মেনে নিচ্ছি। আইএমএ যদি রাজনীতি করতে চায় সেটা কিন্তু অভিপ্রেত নয়, সেটা কিন্তু স্পষ্ট করে বলবো। আর শতরূপ আমার ভাইয়েরই মতন, শতরূপ স্কটল্যান্ড ইয়ার্ড আর কলকাতা পুলিশের ইতিহাস কিন্তু একদম আলাদা। স্কটল্যান্ড ইয়ার্ড ওয়েলফেয়ারের জন্য এসেছিল, আর কলকাতা পুলিশ স্বাধীনতা দমন করার জন্য তৈরি হয়েছিল। শতরূপ আমার ভাইয়ের মতো, ওই জন্য বলি। আচ্ছা, আমি যেটা আর একটা ইনফো দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কেন্দ্রের তরফে একটা কড়া বিষয় সামনে রাখা হয়েছে, কড়া নির্দেশিকা সামনে রাখা হয়েছে। যদি স্বাস্থ্যকর্মীদের উপরে কোনো হামলার ঘটনা ঘটে 6 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এফআইআর করতে হবে, এটা কড়া আইন এনেছে। কিন্তু শতরূপাদি, এটাও আইএমএর তরফ থেকে দাবি করা হচ্ছে একটা কেন্দ্রীয়ভাবে আইন আনা দরকার। মৃত্যুঞ্জয় কিছু বলছেন? আমি যেটা বলছি, শতরূপাদি বলল যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা তো এটাই দেখছিলাম, এটাই আমরা বুঝতে পারছিলাম, সমস্ত কিছুর পিছনে মানুষের ক্ষোভ, আবেগকে, এই ঘটনার পক্ষে যে ক্ষোভটা হবে সেই আবেগটাকে কাজে লাগিয়ে
দিয়ে সরকারটাকে ফেলে দাও, বাংলাদেশে যেরকম ঘটেছে সেরকম করে দাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, অনিতা দেওয়ানের ঘটনার পরে জ্যোতি বসু পদত্যাগ করেছিল। আপনি বলুন যে আজকে এই উত্তরাখণ্ডে 30শে জুলাই একজন নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে, একই রকম, সেখানে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে? আমি এটা ধরিয়ে দিই, উত্তরাখণ্ডের যে ঘটনা মৃত্যুঞ্জয় বলল, জুলাইয়ের শেষের দিকে 30শে জুলাই বাড়ি ফিরছিলেন তিনি, তাকে তার খোঁজ পাওয়া যায়নি। অগাস্টে উত্তরপ্রদেশে তার মৃতদেহ পাওয়া যায় ধর্ষণ করে খুন, আজকে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে, তারপরে খবর সামনে এলো। সেটাই বলছি, তাহলে কে মানে উন্নাও থেকে হাতরাস, কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিল? কোন মুখ্যমন্ত্রী ধর্ষকের ফাঁসির দাবিতে মিছিলে হেঁটেছে? এইখানে তো দেখা যাচ্ছে আমরা 18 ঘন্টার মধ্যে, আমি বলে দিই, 18 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত। আমরা চাই দোষীদের যারা যুক্ত সবাই শাস্তি পাক, এক বা একাধিক, আমরা তো পরিষ্কার বলছি। এর মধ্যে রাজনীতিকরণের কি আছে? আমি শতরূপাদি শতরূপ দুজনের কাছেই আসবো, আমি সত্যি আপনার কাছে আসবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা কি বলছেন শুনবো সরাসরি। মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস, একটা লোককেও সিবিআই বাদ দেয়নি, ইনভেস্টিগেশন করেছিল অঞ্জি কালেকশনে কেসে, এক্সেপ্ট মমতা ব্যানার্জি। অর্থাৎ সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে। সেই কারণে আমাদের ডিমান্ড ছিল, আমি পিটিশনার, ওয়ান অফ দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হাইয়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন, আর আমার প্রেয়ারে ছিল, অন্যদেরও ছিল। শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিংয়ে, মানে পিটিশন করেছে। ফার্স্ট ইনিশিয়েট আমরা 2-3 জন করেছিলাম। সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআইকে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস। নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেই মামলা আজকে সোমোটো হিয়ারিং করেছেন। আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা, আর্লি মর্নিং বিফোর 8 o'clock, যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব পিটিশনারদের। তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিংয়ে করছেন। আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা ক্রসিংয়ে 250-300 লোক এখন আছে, মিছিলে একটু বেশি ছিল, 2-2.5 হাজার ছিল, সব জায়গা থেকে এসছে। আমি দেখতে দেখতে আসছি, আমার তমলুকে কাজ ছিল, তা আমি দেখতে দেখতে আসছি। বাগনান থেকেও আসছে, উলবেড়িয়া থেকেও আসছে, আপনার হাওড়া এন্টায়ার আসছে, সাউথ 24 পরগনা আসছে। 2000-2500 লোক হয়েছিল, এখন 250-300 লোক আছে। সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের, তার কেসটা তো সিবিআইকে দেয়নি কোর্ট, আপনার হাতে আছে। আপনি 1.5 বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে, যে এখনো জেলে আছে, তার কনভিকশন দিতে পেরেছেন? মাননীয়া, ময়নাগুড়ির ক্লাস 11-এর ট্রাইবেল বাচ্চা মেয়েটি, গোর্খা পরিবারের, মাটিগাড়ার, তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন? ওই মামলাটা তো সিবিআইয়ের কাছে নেই। আমি এরকম 100টা মামলা বলবো 2021 থেকে অদ্যাবধি 3.5 বছরে। আমি শতরূপবাদীকে আসবো। শতরূপবাদী, আমি যদি খুব শুনতে ভুল না করি, শুভেন্দু অধিকারী শুরুতে যেটুকু বললাম, যেটুকু শুনেছি আর কি, সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরম ছিলেন, কোর্ট মনিটরিংয়ের কথা বললেন। তাহলে কি বিরোধী দলনেতাও সিবিআই নিয়ে একটা কোথাও গিয়ে প্রশ্ন তুলছেন যে একটা নজরদারি থাকা দরকার এই গোটা তদন্তের ওপরে, ছাত্রছাত্রী দলের দাবি করছেন? যদি তাই হয়ে থাকে, তৃণমূল তো প্রশ্ন তুলেছে সিবিআই নিয়ে যে কোন মামলাটা সিবিআই শেষ করতে পেরেছে। কলকাতা পুলিশও পারবে না, সিবিআই পারবে না, পারবেটা কি? না, পারবে না কিন্তু বলেনি।
শুভেন্দু দা বোধহয় অন্য কোনো পুরনো কেসের কথা বলছে এই মুহূর্তে আমি পুরো আমার ঘটনাটা যেরকম কানে এলো আর কি। আমি পুরোটা শুনিনি, মানে উনি কোন পঞ্জি স্কিমের কথা বললেন, পঞ্জি স্কিমে সবাইকে যেটা করেছেন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই কিছু করেনি। হ্যাঁ, সো দেয়ারফর আমি এই মুহূর্তে এটার কথা বলতে পারবো না, কিন্তু যেটা উনি বললেন, যেটা শোনবার মতন, যেটা যে কোর্ট মনিটর্ড সিবিআই এনকোয়ারি, মানে সিবিআই এমনি, যেটা আমরা বিজেপির তরফ থেকেও আমরা ভীষণ কনসার্ন যে অন্যান্য এনকোয়ারিগুলো এত স্লো করছে কেন, এইটা খুব মানে ইম্পর্ট্যান্ট কথা যে কোর্ট মনিটর। আমি একটু মৃত্যুঞ্জয়, তুমি যদি সময় দাও, মৃত্যুঞ্জয় যে কথাটা বললো যে আমরা কেন মমতা ব্যানার্জি রেজিগনেশন চাইছি, আফটার অল তো মমতা ব্যানার্জি আবার রাস্তায় হাঁটছেন, ফাঁসির দাবি করছেন, আমরা কেন চাইছি? হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর অত্যাচার হয় এবং এটা মানে মহিলা হয়, এটা অত্যন্ত লজ্জাকর ঘটনা যে একদম সেই পৌরাণিক আমল থেকে আজ অবধি মহিলাদের ওপর অত্যাচার হয়, কিন্তু কোথায় ডিফারেন্স? হোয়াট ইজ দি অ্যাকশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট? আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ কমিশনার বলছে আমার কোনো রিসোর্সেস নেই, পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রী হয়ে আজকে পুলিশ কমিশনার তিনি আজকে বললেন যে আমরা তো তদন্ত করেছিলাম, একজনকে পাকড়াও করেছিলাম, আমরা খুব দ্রুততার সঙ্গে তদন্ত করেছিলাম। সে কে? এন্টায়ার পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে এই যাকে ধরেছে সে আদৌ কি কালপ্রিট, তার কি বেসিসে তাকে ধরলো? একটা ব্লুটুথের বেসিসে, একটা কোনো কোয়েশ্চেনিং করা হলো না। এখন যেটা সিবিআই করছে যে এতগুলো লোক যারা ওই 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ছিল, শোনো এক সেকেন্ড, আমি ডিটেকটিভ নই, কিন্তু এটা কমন সেন্স যে পুলিশ থাকা সত্ত্বেও ডেড বডিকে একদম ওই সেই সাদা চক দিয়ে আকার দেওয়া করেনি। সেদিনকার ঘটনা যেখানে যে সেমিনার রুমে হয়েছিল সেইটা আইসোলেট করেনি। সন্দীপ ঘোষের মতন লোক, যেটা শতরূপ বললো, সকালবেলা ফোন করে মেয়েকে তার বাবা মাকে জানাচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। সন্দীপ ঘোষের মতন লোক উল্টো পাল্টা কথা বলছে, ওই মেয়েটা কেন সংক্ষেপে বলি তাহলে সুবিধা হয়। আমি স্পেসিফিক্যালি 3টে কথা বলছি। প্রথমে মৃত্যুঞ্জয়টা কথা বললো যে অনিতা দেওয়ানের বেলা কি জ্যোতি বসু রিজাইন করেছিলেন, করেননি। তার কারণ হচ্ছে অনিতা দেওয়ান রেপ এবং খুন হওয়ার পরে জ্যোতি বসুর ক্যাবিনেটের বা পুলিশের কেউ তার বাড়িতে ফোন করে অনিতা দেওয়ানের বাড়িতে ফোন করে বলেন যে অনিতা দেওয়ান সুইসাইড করেছিল। কেউ ওখানে রেনোভেশনের নাম করে ক্রাইম সিনটাকে ভাঙচুর করতে যায়নি। কেউ কোনো আধিকারিককে সে নিজে রিজাইন করার পরে তাকে মুখ্যমন্ত্রী 4 ঘন্টার মধ্যে পুনর্বাসন দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা করেনি। 2 নম্বর কথা হচ্ছে, প্রথমবার যখন মৃত্যুঞ্জয় বলেছিল, একটা প্রশ্ন তুলেছিল, পশ্চিমবাংলায় 14ই আগস্ট রাত্রির বেলা বিভিন্ন জায়গায় মানুষ নেমেছিলেন, একমাত্র আরজি কর যেখানে ডিওয়াইএফআই অবস্থান মন্ত্রী ছিল সেইখানে কেন ভাঙচুর হলো? তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার আর কোনো জায়গা ক্রাইম সিন নয়, পশ্চিমবাংলার আর কোনো জায়গায় এই অপরাধটা হয়নি। ওরা ক্রাইম সিন ভাঙতে গেছিল, যেটা সঞ্জয় ভদ্রও বললো যে ওরা বলছে সেমিনার রুমটায় যাই। এবার ওরা সেমিনার রুম ভাঙতে গেছিল কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এই রোববার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছিলেন প্রমাণ লোপাট করার। আপনি বলবেন পুলিশকে সময় দিয়েছিলেন প্রমাণ লোপাট করার। তার আগে যেহেতু কেসটা সিবিআই হাতে চলে গেল, পুলিশ পারলো না পুরো প্রমাণ লোপাট করতে। ওরা রেনোভেশনের নাম করে ভাঙচুর করে ক্রাইম সিনটাকে মানে নষ্ট করতে গেছিল, সেই কাজ আটকে দেওয়া হয়েছিল। সেই কারণে গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করে প্রমাণ নষ্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। লাস্ট কথা শোনো, এইসব বাতিলা শুনতে খুব ভালো লাগে। রোববারের মধ্যে ফাঁসি দিয়ে দেওয়া হোক, এনকাউন্টার করে দেওয়া হোক, কামদুনি ধর্ষক মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পুলিশ বিচার দায়িত্ব ছিল প্রমাণ সংগ্রহ করার, কোর্ট বিচার করেছে, সে অ্যাকুইটেড হলো কেন? নির্দোষ ছাড়া পেয়ে গেল কেন? কামদুনির ধর্ষক তার ফাঁসিটা বাতিলা হচ্ছে। কামদুনির ধর্ষক কেন ছাড়া পেল? আমি আসবো মৃত্যুঞ্জয়, আমি আসবো সত্যি। অ্যাকচুয়ালি এই যে বলা হচ্ছে না, যেটা সঞ্জয় ভদ্র সাহেব বললেন, একটা লাইন আমি শুধু অ্যাড করছি ওখানে, যারা এখানে সংগঠিত মব যারা এসেছিলেন তারা কিন্তু বেসিক্যালি এই ইনভেস্টিগেশনটাকে ভেঙে দেওয়ার জন্যই এসেছিলেন। বেসিক্যালি তারা 3rd ফ্লোর কথাটা বুঝতে পারেনি। এই যে 3rd ফ্লোরটা ওরা ভেবেছিল 3 তলা, সেই জন্যই ওরা 3 তলা পর্যন্ত গিয়ে ভাঙচুর করে এসেছে। এবং 3rd ফ্লোরটা যে এটা যে বেসিক্যালি ভাঙচুর শুধুমাত্র একতলাতেই হয়েছে। না বলছি নিচে পুলিশ ক্লিয়ার করেছে। পুলিশ কি ক্লিয়ার করবে? আমার ক্ষমা চাইছে ভাঙচুরের মিথ্যে খবর। এই যে সংগঠিত মব, যে যাদের নেতৃত্ব পাওয়া যায়, যাদের নেতা নাই, তাদেরকে টিউটর করে পাঠানো হয়েছিল, তাদের স্পেসিফিক কাজ দেওয়া হয়েছিল, যে কোনো দলেরই হোক না কেন, বেসিক্যালি তারা। কিন্তু একটা ঘটনা হচ্ছে, সেদের প্রত্যেককে ইউএপিএ অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত ছিল।
যে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, যারা এই সরকারি সম্পত্তিকে ভাঙচুর করলো, যারা এই ইনভেস্টিগেশনটাকে ভাঙার জন্য চক্রান্ত করলো, কনস্পিরেসি করলো 120B, এবং এই আনলফুল অ্যাক্ট, এদের সাজা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। আচ্ছা, সেইটা করা দরকার ছিল। আমি ডক্টর বিশ্বাস, আমি আসবো মৃত্যুঞ্জয়, আমি ডক্টর বিশ্বাস একটা বিষয়, তারা দেখুন আমরা সাকসেসফুলি কিন্তু একটা বিষয়ে যারা ওখানে হামলা করেছে তারা করতে পেরেছে, আমরা আলোচনা করছি কিন্তু হামলাকারী কে, কারা জড়িত, কারা মিছিলে ছিল, কার পতাকা, কিন্তু যে তদন্ত চাই, যে বিচার চাই আমরা বলছি বটে, কিন্তু ফোকাসটা কোথাও গিয়ে নড়ে গেছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বাম রাম চক্রান্তের তথ্য, এই সমস্ত কিছু সামনে আসছে। পুলিশে আমরা বিশ্বাস করতে পারছি না, সিবিআই আমরা বিশ্বাস করতে পারছি না, তাহলে আমরা বিশ্বাসটা রাখবো কোথায় ডাক্তার বিশ্বাস? দেখুন, এখন যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আদালত ছাড়া আর উপায় নেই। কারণ রাজনৈতিক বিভিন্ন দল তাদের রাজনীতিটা দেখবে, তাদের মাইলেজ কোথায় আসছে সেটা বিষয় থাকবে। এখন বিষয়টা হয়ে গেছে, একটা ভাঙচুর হলো, অত্যন্ত অসভ্য অশিক্ষিতদের কাজ হয়েছে, এবং সেটাতে আর কি বলা যাবে? এ বলছে ও করেছে, এ বলছে ও করেছে, এটাই তো হচ্ছে। কিন্তু একটা কথা বারংবার আমি বলছি, ডাক্তাররা যেন এই রাজনৈতিক মধ্যে না পৌঁছে যায়। আইএমএর সিদ্ধান্তটা নিয়ে আমি বারবার বলছি, একটা সপ্তাহের মধ্যে ডাক্তারদের যদি বলা হয় স্ট্রাইক করো, চেম্বার করো না, ক্লিনিক করো না, এই প্রতিবাদের বিষয়টা নিয়ে আমার একটু কেন জানি না সন্দেহ প্রকাশ করছি। কারণ সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এবং আমি ডাক্তার হয়ে আমার যদি পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়, অস্বস্তির মধ্যে পড়ে, তাকে কিন্তু দেখার দায়িত্ব না। ডক্টর বিশ্বাস, আমি আপনার কাছে একটু স্পষ্ট উত্তর চাইছি। আপনি একটু আগেই বললেন যে আপনার কোথাও সন্দেহ হচ্ছে যে আইএমএ কি রাজনীতিকরণ হয়ে গেছে, তাহলে কি এরকমও কি একটা আপনি মনে করছেন যে এইরকম লাগাতার কর্মবিরতি করে ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা বলে আপনার কি মনে হয় এটা? ডাক্তাররা যেন ট্র্যাপে না পড়ে যায়, এটাই বক্তব্য। ডাক্তাররা যেন ক্যারিড অ্যাওয়ে উইথ ইমোশনস না হয়। আমরা ডাক্তাররা খুশি সিবিআই করেছে, সিবিআই কে 15 দিন টাইম দিই, 20 দিন টাইম দেওয়া হোক, তারপর যদি সিবিআই ব্যর্থ হয় ডাক্তাররা আবার আন্দোলনে নামুক, আমার অসুবিধা নেই। আর আরেকটা হচ্ছে আরজি কর নিয়ে, এবার কিন্তু মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা, আরজি করে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার সময় হয়েছে, আরজি করে অচলাবস্থা কাটাতে হবে, এটা কিন্তু স্পষ্ট করে দাবি জানাচ্ছি আমি। আচ্ছা, আরজি করে আমি ছবি এখন দেখাবো। ডক্টর বিশ্বাস বললেন যে আরজি করে কি পরিস্থিতি, বিক্ষোভ চলছে আরজি করে, আমি সেই ছবি কি বক্তব্য আছে শুনবো সরাসরি। बलात्कार होता है अपने ही अस्पताल में। वो चिल्लाई तो किसी ने अस्पताल में सुना नहीं। उसकी टांगे तोड़ी गई, पेल्विक रीजन तोड़ा गया, हाथ तोड़े गए, नाखून उखाड़े गए, छाती पर मारा गया, पेट पर मारा गया, आंखें फोड़ी गई, वजाइना से ब्लीड कर रही थी, आंखों से ब्लीड कर रही थी, और ये सब एक रेपिस्ट ने किया। सवाल कई हैं, जवाब का इंतजार जनता को है। मैम, मुख्यमंत्री ममता बनर्जी ने कुछ देर पहले ही उन्होंने भी एक प्रोटेस्ट रैली मार्च किया है, उसमें वो कह रहे हैं कि जो मुझे पता चला कि आरजीकर में जाकर सीपीएम और भाजपा ने तोड़फोड़ की है 14 तारीख को। मैं दोबारा कहती हूँ, तेरा रेप मेरा रेप की पॉलिटिक्स को बंद करें ममता दी। क्या अब लड़की के बलात्कार के लिए, उसके इंसाफ के लिए हिंदुस्तान की जनता तभी आवाज उठाएगी उस लड़की की और उस प्रदेश की पॉलिटिक्स को देखकर? और अगर ममता जी को लेफ्ट विंग से इतनी ही परेशानी है तो इंडिया अलायंस छोड़ दें। लेकिन प्रश्न उठता है कि मिचिल
विरोध प्रदर्शन किसके खिलाफ किया? प्रदेश की होम मिनिस्टर ममता जी हैं। हेल्थ का चार्ज किसके पास है? मुख्यमंत्री कौन है? तो किसके खिलाफ वो प्रदर्शन कर रही थी? अपने खिलाफ। जनता की आंखों में धूल झोंकना बंद करें। जनता जो जवाब मांग रही है उन जवाबों को दें। किसके आदेश पर यह कहा गया कि लड़की ने सुसाइड किया था? क्यों, अगर माता पिता पिटीशन कर रहे हैं कि 150 mg सीमेन है। মৃত্যুঞ্জয়, না, আমি প্রথম কথা স্মৃতি ইরানিজিকে বলতে চাই, আপনি কি ভুলে গেলেন বিনীত ফোগাট থেকে আরম্ভ করে সাক্ষী মালিকের রাস্তায় দাঁড়িয়ে যখন শ্লীলতাহানির অভিযোগ করছিল আপনাদের এক সাংসদের বিরুদ্ধে, তাকে নিয়ে সংসদে বসিয়ে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পিঠ চাপড়ে দিচ্ছিল। মণিপুরে যখন ধর্ষণ করে খুন করা হচ্ছে, উলগ্ন করে রাস্তায় প্যারেড করানো হচ্ছে, তখন আপনি মণিপুরে গেছিলেন প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। উন্নাও থেকে হাসরাত, একের পর এক ঘটনা। উন্নাওতে কুলদীপ সিংয়ের সমর্থনে মিছিল বার করা হয়েছে। কুলদীপ সিংয়ের সমর্থনে, কুলদীপ সিং যে ধর্ষণকারী বিধায়ক, তার যে মেন অ্যাকিউজ, তার মানে মেন যে ভিকটিম, তার কাকিমাকে সাক্ষী, তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। এগুলোর পরে কে বলুন তো, কে পদত্যাগ করেছিল? এগুলো নিয়ে বলে লাভ নেই। আর শতরূপ যেটা বললো অনিতা দেওয়ানের সময়, শতরূপ বললো যে কি বলেনি মুখ্যমন্ত্রী। আমি মনে করিয়ে দিতে চাই, শতরূপ, জ্যোতি বসু বলেছিল এরকম কত ঘটনাই তো ঘটে। আর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর বলেছিল ছেলে ধরা ভেবে ধর্ষণ খুন করা হয়েছে। একজন স্বাস্থ্যকর্মী এবং একজন ডক্টর ইউনেস্কোর, তাকে যখন টিকা দিতে যাচ্ছে তাকে বর্বরভাবে ধর্ষণ খুন করা হয়েছিল, তার ড্রাইভারকে অবধি মার্ডার করা হয়েছিল। তাই কি বলেনি আর কি বলেছিল প্রত্যেকটাই বাংলার মানুষের জানা উচিত। আমি বলছি কি, অনিতা দেব, যেটা সত্যজিৎ দাও বললেন, অনিতা দেওয়ানের ক্ষেত্রে প্রত্যেকজন অপরাধী আজ অব্দি জেলে বসে আছে, এটা জ্যোতি বসু নিশ্চিত করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কামদুনির অপরাধী যাতে কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় সেটা নিশ্চিত করেছে। 2 নম্বর কথা, আমি কাইন্ডলি কথা শেষ করি, আমি মাঝখানে বলছি না, তুমিও বারবার এটা করো না। প্রশান্ত সুর জ্যোতি বসুর বিবৃতি বললাম, ওকে মনে করাই, হাঁসখালির ঘটনা ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 14 বছরের মেয়েটা কি রেপড হয়েছে নাকি ও প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, এটাকে রেপ বলবেন নাকি লাভ অ্যাফেয়ার বলবেন? মানে যদি কারোর সাথে প্রেম থাকে তাহলে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে সংবিধান সিদ্ধ করেছিল কি ওনার পঞ্চায়েত সমিতির প্রধানের ছেলে। আমি একটা কথা বলি সভ্য, যেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, যে এবং তোমাদের কনসার্নটা আমি একমত, উড়িয়ে দিচ্ছি না, যে আমরা কি তদন্ত বিচারে মন দেবো নাকি হামলা, এইসব নিয়ে বেশি আলোচনা করবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে দেখো তদন্ত চলছে, পেছনে না চলে যায়। প্রথম কথা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন আমি তোমার কাছেই আসবো, যে তদন্ত চলছে, হঠাৎ করে একটা থিওরি সামনে এলো যে ওখানে একাধিক ব্যক্তি জড়িত ছিল। আমরা জানি না কার থিওরি, বিরোধীরা দলই কিন্তু তোমরা করছিলে, কোথা থেকে তোমাদের তথ্যসূত্র আমরা জানি না। পরে একের পর এক সোশ্যাল মিডিয়ায়, ফলে তদন্ত শুরু থেকেই নানান রকম পরস্পর বিরোধী তথ্য সামনে, কোনটা বিশ্বাস করব? এটাই আমার প্রশ্ন, মানে এটাই আমার উত্তর। এই ঘটনাতে স্বচ্ছ তথ্য মানুষের সামনে আনা হচ্ছে না, এই সন্দেহটা আমাদের শুরু হয়েছিল যখন একটা ধর্ষণ এবং খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সরকারি আধিকারিকরা। যখন অপরাধী এক আধিকারিককে 5 ঘন্টার মধ্যে পুনর্বাসন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে শান্তনু সেনকে এখন প্রেস কনফারেন্স করতে গিয়ে তৃণমূলের মুখপাত্রের পর থেকে ঘাটধাক্কা খেয়ে গেছেন। প্রশ্নটা কিন্তু এখানে আমাদের বিরোধীদের নয়, তদন্ত করার দায়িত্ব সরকারের, পুলিশের। তারা অপরাধীদেরকে আড়াল করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কিরকম ভাবে একটা মব ঢুকে গিয়ে ক্রাইম সিনটাকে তছনছ করে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। এগুলো পুলিশ করাচ্ছে, এগুলো মুখ্যমন্ত্রী করাচ্ছে, সন্দেহ সেখান থেকে আসে। একবারও একদম আনটাচড আছে, সেটা পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে। হ্যাঁ, সে থরথরা 4 তলা গুলিয়ে ফেললে তো আনটাচ থাকবে, থরথরা 3 তলা গুলিয়ে ফেললে আনটাচ থাকবে। আমি বলেছিলাম বলে সিপিএম করেছি, এখনো পর্যন্ত যে তথ্য, সেমিনার হল অক্ষত আছে বলে রাজ্যের দাবি, কিন্তু মৃত্যুঞ্জয় আদালতের তরফ থেকে এও প্রশ্ন করা হয়েছে, ওর পাশে যে ঘরে সংস্কার চলছিল এত তাড়াহুড়ো কি ছিল, এই প্রশ্ন উঠেছে। আমি আসবো একটা ছোট্ট বিরতি, বিরতির পর সঙ্গে বলছেন আমরা জানি না।
শহর প্রতিবাদ বাদে উত্তাল এবং বিজেপি, তৃণমূল, সিপিএম প্রত্যেকের প্রতিবাদে রাজপথের ছবি আমরা দেখেছি, যেখানে মুখ্যমন্ত্রী রাস্তায়, বিরোধী দলনেতা থেকে শুরু করে সুকান্ত পর্যন্ত প্রত্যেকের রাস্তায়। প্রশ্ন রেখেছিলাম দর্শকদের কাছে, এত বাদ প্রতিবাদ, এত তরজায় তদন্ত কোথাও গুলিয়ে যাবে না তো? অধিকাংশ মানুষ বলছেন হ্যাঁ সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটাই রাখবো প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে। শতরূপ, দেখুন, তদন্ত যাতে গুলিয়ে না যায়, সরকার, পুলিশ এবং তৃণমূলী গুন্ডা মিলে যাতে তথ্য প্রমাণকে নষ্ট করে দিয়ে তদন্তকে গুলিয়ে দিতে না পারে, একটা শুধুমাত্র প্রশ্ন একটা ধর্ষণের নয়। ঘটনা কি এরকম যে বিরাট কোনো একটা চক্র চলছিল এখানে, যেটা জেনে ফেলার ফলে মেয়েটিকে ওরকমভাবে নির্মমভাবে মেরে ফেলা হলো, সাইলেন্ট করে দেওয়া হলো, মুখ বন্ধ করে দেওয়া হলো, সেই সম্ভাবনাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, এটা কোনো সাধারণ ধর্ষক নাকি রানীমহলের ধর্ষক, সেইটাকে যেন চাপা দিয়ে না দেওয়া হয়, তার জন্য এত লড়াই, এত প্রতিবাদ। শতরূপদি, খুব সংক্ষেপে আমার একটাই লাইন বলবার, যদি পুলিশ তৎপর হতো, যদি যে কথাগুলো আমরা বলছি, যদি ক্রাইম সিন বা সিকিউর করা হতো, যা যা করবার পুলিশে যেটা চেষ্টা করছে এখন সিবিআই করতে, মানে কোয়েশ্চেনিং করা, তুমি দেখবে অনেক লোককে তুলে নিয়েছে মানে ফর কোয়েশ্চেনিং, সেদিন যারা ডিউটিতে ছিল, এগুলো তো এলিমেন্টারিলি পুলিশের করা উচিত ছিল, পুলিশ করেনি, বাধ্য হয়ে কোর্ট আদেশ দিল, যেটা কোর্ট এইবার আমরা বিচার পাবো, তাই তো আশা করা যায়। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে দিই, সত্যজিৎ আসার আগে শতরূপ যেটা বলো যে ভাঙচুর করে তো শেষ করে দিল, ওখানকার যে মেডিকেল ফরেন্সিক এভিডেন্স যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেখানকার এভিডেন্স কি আদৌ পাওয়া যাবে? কোয়েশ্চেনিং হবে, তুলেও তো নিয়েছে সবাইকে। আমি সত্যি আপনি ৮০০০ একটা ছবি দেখাবো, আরজি করের সামনে বিক্ষোভের ছবি দেখাবো, এই ছবি দেখাতে আমি আপনার কাছে আসবো। বলুন। হ্যাঁ, দেখুন, এই যেই প্রশ্নটা আপনি করছেন যে এইটি ইনভেস্টিগেশনটা প্রপার হবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে এবং অনেক ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে, বায়োলজিক্যাল আমরা যে এভিডেন্স যেগুলো আমরা পেয়েছি, তাতে তার স্পার্মাটোজো থেকে, সিমেন থেকে, ব্লাড থেকে, হেয়ার থেকে, প্রত্যেকটা জায়গায় কলকাতা পুলিশ সিজার লিস্ট করেছে, তারপর এফএসএল রিপোর্টগুলো পাওয়া গেছে। আমার নিজস্ব ধারণা খুব কুইক এটা ডিসপোজাল হবে এবং কুইক আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং কেসটা তদন্ত কিনারার মধ্যে যেতে পারবো, যেটা আপামর জনগণের দাবি, যেটা এটা দ্রুত চার্জশিট হয়ে কনভিকশনে যাবে। একদমই। ডক্টর বিশ্বাস, আমি মৃত্যুঞ্জয় একদম শেষে আসবো। ডক্টর বিশ্বাস, আমি পরিষ্কার কথা বলছি, আমিও আশাবাদী। আমি একটা কথা খালি বলছি, সিবিআই যদি নার্সিং স্টাফদের ডিউটিতে যারা ছিলেন তাদের যদি ভালো করে গ্রিল করে, আর আরেকটা বিষয়, স্লিপ স্টাডি রুমটায় যারা তাদের ডিউটিতে ছিল, কারা ছিল, এই যদি গ্রিল করে ভালো করে, উত্তর বেরিয়ে যাবে। আর সন্দীপ ঘোষকে ওনাকে যদি গ্রিল করে, সব উত্তরই চলে আসে। একদমই। মৃত্যুঞ্জয়, আমি প্রথমেই বলি যে এত বড় নারকীয় ঘটনা ঘটার পরে একটা ক্ষোভ আসবে, সমস্ত কিছু আসবে, সবাই চাইবে যে দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। আমরা সরকার রিয়্যাক্ট করছে কিনা, রেসপন্ড করছে কিনা, এটা মানুষের কাছে মানুষের দেখার ছিল। সেখানে প্রথম দিন ঘটনা ঘটার পর থেকে মুখ্যমন্ত্রী নিজে রিয়াকশান দিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন, পুলিশ কমিশনার নিজে গেছেন, এসআইটি গঠন হয়েছে, 18 ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু অন্যদিকে ঘোলা বিরোধীরা মাছ ধরতে গিয়ে এফএসএল রিপোর্ট আসার আগে কার সিমেন্ট, কতজনের সিমেন্ট, এই যে চেঁচামেচি করলে খুব মুশকিল, সিমেন্ট কতজনের সিমেন্ট, এরা এক্সপার্ট হয়ে গেল। এফএসএল রিপোর্ট, একজন প্রাক্তন পুলিশ কর্তা আছে, এটা সম্ভব না। এফএসএল রিপোর্ট ছাড়া সিমেন্ট কতজনের আছে, কতজন ধর্ষণ করেছে, পোস্টমর্টম রিপোর্ট আসলো না, এইগুলো বলে দিচ্ছে। অডিও মৃত্যুঞ্জয়, একটা প্রশ্ন, সিবিআই নিয়ে তো তৃণমূলের থেকে আগেও প্রশ্ন তোলা হয়েছে। দ্বিতীয় দিন তোমরা কি আশাবাদী যে এই সিবিআই গোটা বিষয়টা নিষ্পত্তি করতে পারবে? প্রায় গুটিয়ে নিয়ে এসেছিল কলকাতা পুলিশ, এখন সিবিআই কে সমস্ত কিছু তথ্য হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। অলরেডি তদন্ত প্রায় গুটিয়ে নিয়ে এসেছিল। আপনি কি করে ভুল বলবেন? তাহলে আমি সিবিআই কে বলছি, এনাকে তদন্তের আওতায় আনা হোক, শতরূপাদিকে তদন্তের আওতায় আনা হোক। উনি বলছেন কিসের কমন সেন্স? এত বড় একটা সেনসিটিভ ইস্যুতে আপনি কমন সেন্স লাগাচ্ছেন? আপনি কমন সেন্স কে লেগেছে? এটাকে কিন্তু চালাতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে কলকাতা পুলিশ এবং সিবিআই কাছে আমি এই ক্লিপিংস নিয়ে আমি বলবো উনি জানেন, উনি বলছেন আমার সময় একদম শেষ।
আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। রাজনৈতিক চর্চা চলতে পারে, প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে, রাজনৈতিক স্বাধীনতা রয়েছেন, পথে নেবে প্রতিবাদ, রাজনীতি, ব্লকে ব্লকে মিছিল রয়েছে, চলুক। কিন্তু আমরা চাইবো যে দাবি শুরু থেকে ছিল, দোষীদের শাস্তি, কারা দোষী খুঁজে বার করতে হবে, এই বাদ প্রতিবাদ রাজনীতির হাওয়ায় সেই দাবি যেন গুলিয়ে না যায়। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।